ক্লাস 9 এর তোমার দ্রবণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। দ্রবণ বলতে কি বোঝায়? দ্রবণ বললে প্রথমে আমাদের কি মনে আসে? শরবত, মানে জলেতে চিনি যোগ করে যেটা হয় সেটা হচ্ছে দ্রবণ। এরকম দ্রবণের অনেক রকম ভাগ আছে, কিন্তু এবার প্রথমে আমাদের যেটা মনে হয় যে জলে চিনি যোগ করলে যেটা হয় সেটাও দ্রবণ। তাহলে দ্রবণ মানে হচ্ছে দ্রাবক। তাহলে এখানে যদি জলটাকে যেটার পরিমাণ বেশি থাকে তাহলে জল প্লাস হচ্ছে দ্রাব। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝি জলটাকে, মানে সবসময় যে জলই হবে তার কথা নয়, এটা জাস্ট এক্সাম্পল। দ্রাবক হয়তো চিনিটা ধরো, তাহলে জল আর চিনি মিশে দ্রবণ হয়। তাহলে দ্রাবক যার যে জিনিসের পরিমাণ, তাহলে দ্রাবকের সংজ্ঞা যদি বলে দ্রাবক কাকে বলে? দ্রাবক হচ্ছে কি দ্রবণে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে, সেটি দ্রাবক। যেমন জল শরবতে হচ্ছে, জলটা হচ্ছে দ্রাবক। আর দ্রাব হচ্ছে কি? দ্রাব হচ্ছে দ্রবণে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশির জায়গায় শুধু কম থাকে সেটি হচ্ছে দ্রাব। তাহলে যে উপাদানটা বেশি থাকে সেটা দ্রাবক এবং যে উপাদানটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব। কণার আকারের উপর দ্রবণ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রকৃত দ্রবণ। 2 নম্বর হচ্ছে কলয়েডীয় দ্রবণ। আর 3 নম্বর হচ্ছে তোমার প্রলম্বন বা সাসপেনশন। ট্রু সলিউশন, কোলয়েডিয়াল সলিউশন হচ্ছে সাসপেনশন। প্রথমে হচ্ছে দ্রাবকণার আকার উপর নির্ভর করে 3টে ভাগ। সেটা হচ্ছে এর ক্ষেত্রে দ্রাবকণার ব্যাস হচ্ছে তোমার লেস দেন 10⁻⁻8 সেমি। এক্ষেত্রে কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে 10⁻7 থেকে 10⁻5 সেমি। আর প্রলম্বনের ক্ষেত্রে হয় গ্রেটার দেন 10⁻4 সেমি। অর্থাৎ প্রলম্বন ক্ষেত্রে দ্রাবকণের আকারটা সবচেয়ে বড় হয়। তারপরে কি হবে? প্রকৃত দ্রবণের যেহেতু দ্রাবকণের আকারটা সবচেয়ে খুবই ছোট, এই দ্রবণটা হচ্ছে সমসত্ব বা হোমোজিনিয়াস এবং স্বচ্ছ প্রকৃতির, ট্রান্সপারেন্ট। হোমোজিনিয়াস অ্যান্ড ট্রান্সপারেন্ট, সমসত্ব ও স্বচ্ছ। কিন্তু এখানে আকারটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে অসমসত্ব এবং অস্বচ্ছ এক্ষেত্রেও তাই। বি নাম্বার হবে এটা। এক্ষেত্রে হচ্ছে অসমসত্ব ও অস্বচ্ছ। তারপর এইখানে দ্রাবকণার আকারটা যেহেতু সবচেয়ে ছোট, সেই জন্য এইটা কিন্তু কখনোই থিতিয়ে পড়বে না, প্রেসিপিটেট হিসেবে থিতিয়ে পড়বে না। কিন্তু কলয়েডীয় ক্ষেত্রে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় বা একটু টাইম লাগবে, এটা কিন্তু থিতিয়ে পড়বে। কিছু ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে থিতিয়ে পড়বে। আর এর যেহেতু আকারটা খুব বড়, সেই জন্য এই প্রলম্বনের কণাগুলো কি খুব সহজেই থিতিয়ে পড়ে। তারপরে কি প্রকৃত দ্রবণের কণাগুলো খুবই ছোট হওয়ার জন্য এটা কিন্তু টিন্ডাল প্রভাব দেখাবে না। তাহলে হচ্ছে এই টিন্ডাল প্রভাব দেখাবে না। এই কিন্তু টিন্ডাল প্রভাব দেখাবে।
আর এ টিন্ডার প্রভাব দেখাবে। তাহলে প্রকৃত দ্রবণ কিন্তু তোমার টিন্ডার প্রভাব দেখাচ্ছে না, কলোয়েডীয় দ্রবণ দেখাচ্ছে এবং তোমার প্রলম্বনও দেখাচ্ছে। তাহলে আলট্রা মাইক্রোস্কোপ বা খুবই আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যাচ্ছে না, একে কিন্তু আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। আর একে খালি চোখে বা আলট্রা মাইক্রোস্কোপ তো দেখা যাবেই এবং খালি চোখেও দেখা যায়। টিন্ডাল প্রভাব বলতে কী বোঝায়? টিন্ডাল প্রভাব হচ্ছে, ধরো একটা অন্ধকার ঘর আছে, সেই অন্ধকার ঘরে হয়তো কোনো জানলায় বা দেওয়ালে কোথাও হচ্ছে সরু ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তোমার ধরো সূর্যের আলো প্রবেশ করবে। এবার সূর্যের আলো প্রবেশ করার যে পথ দিয়ে প্রবেশ করছে, সেই পথটা তুমি অন্ধকার ঘরেতে অন্য জায়গাতেই কিন্তু সেই পথটাই কিন্তু তুমি দেখতে পাবে। মানে হচ্ছে সেই কেন দেখতে পাবে, কারণ সেই ঘরটা অন্ধকার হলো, সেই ঘরে তো ধূলিকণা এইসব তো আছে, ওই যে ধূলিকণার দ্বারা ওই আলোটা কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, সেই কণার থেকে আলোটা রিফ্লেক্ট হওয়ার জন্য তোমরা হচ্ছে অন্ধকার ঘরে থাকলেও সেই আলোর পথটা কিন্তু দেখা যাবে। এবার এটা হচ্ছে টিন্ডাল সাহেব কী করেছিলেন, যে একটা প্রকৃত দ্রবণ রেখেছিলেন আর একটা হচ্ছে তোমার কলোয়েডীয় দ্রবণ। এবার প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে তোমার ওই আলো পাঠিয়েছিলেন, টর্চের আলোয় ধরো একটা আলো পাঠিয়েছিলেন প্রকৃত দ্রবণ দিয়ে, আর একটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ রেখেছিলেন, সেইখানের মধ্যে দিয়ে আলো পাঠিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে আলোটা যখন গেল, সেই আলোটা কিন্তু রিফ্লেক্ট হলো না, সেই আলোর পথটা কিন্তু দেখা যায়নি। কিন্তু কলোয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে যে আলোটা যাচ্ছে, সেই আলোর পথটা, আলোর গতিপথটা কিন্তু দেখা গেছে। অর্থাৎ টিন্ডাল প্রভাবের সাহায্যে প্রকৃত দ্রবণ এবং কলোয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। সেটা হচ্ছে, এবার দ্রবণের এই কলোয়েডীয় দ্রবণ নিয়ে মেন ক্লাস 9-এ আছে আলোচনা। দ্রবণের বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা, এই দুটো টার্ম তোমাদের জানতে হবে। যেমন দ্রাবক আর দ্রাব জানলে, যেমন হচ্ছে বললাম কি, জলে চিনি দিলে জলটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রাব, সেই রকমই যে মাধ্যমে আরেকটা মাধ্যম থাকছে, অর্থাৎ বিস্তার মাধ্যম, যে মাধ্যমে বিস্তৃত দশা থাকছে, বিস্তার মাধ্যম একটা হচ্ছে বিস্তার মাধ্যম, মানে এটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, আর এটা হচ্ছে বিস্তৃত দশা, বিস্তৃত দশা ডিসপার্স ফেজ, ডিসপার্স ফেজ। এই বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার উপর নির্ভর করে কলোয়েডীয় দ্রবণ কিন্তু অনেক রকম ভাগ আছে। যেমন ধর একটা ভাগ বলছি সল, সলে বিস্তার মাধ্যমটা কি, সলেতে তাহলে লিখছি বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম, আর হচ্ছে বিস্তৃত দশা। সলেতে কি বিস্তার মাধ্যম হয় তরল, আর বিস্তৃত দশাটা হয় কি কঠিন। উদাহরণ কি আছে, গোল্ড সল আছে, সালফার সল আছে, গোল্ড সল, সালফার সল, এগুলো হচ্ছে সলের উদাহরণ। তারপর হচ্ছে জেল, জেলে হচ্ছে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, মানে কঠিনে থাকে তরল, তাহলে বিস্তার মাধ্যম হচ্ছে কি কঠিন, কঠিনে বিস্তৃত দশা কি হয় তরল। তাহলে এগুলো এক্সাম্পল হিসেবে তোমার জেনে, এক্সাম্পল বলতে কি, তোমার বললো যে জেলেতে বিস্তার মাধ্যম কি হয়, বিস্তৃত দশা কি হয়, সলেতে কি হয়। তারপরে ইমালশন, ইমালশন, ইমালশন হচ্ছে দুটোই কিন্তু তরল থাকে, ইমালশন দুটোই বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা দুটোই তরল থাকে। তারপরে তোমার হচ্ছে এরোসল, এরোসল, এরোসল হলো দুটো ভাগ, একটা হচ্ছে কঠিন এরোসল, একটা হচ্ছে তরল এরোসল। এরোসল হচ্ছে কি, একটা হচ্ছে কঠিন এরোসল, কঠিন এরোসল, দেখো নামে দিয়ে বুঝতে পারছো, এরোসল মানে এয়ারে থাকবে, কঠিন মানে এয়ারে কঠিন থাকবে, তার মানে কি বিস্তার মাধ্যমটা হবে এয়ার মানে বাতাস বা গ্যাস, আর বিস্তৃত দশা হবে কঠিন, সেটা হচ্ছে কঠিন এরোসল। আর একটা হচ্ছে কি তরল এরোসল, তাহলে বিস্তার মাধ্যমটা কিন্তু বাতাসই থাকবে বা গ্যাস থাকবে, আর এটা কিন্তু তরল হয়ে যাবে, এটা হচ্ছে তরল এরোসল। তাহলে এরকম বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা এটা জেনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে বিস্তার মাধ্যম কি হয় আর বিস্তৃত দশা কি হয়। এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলতে কি বোঝো? মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে MgOH এর হোল 2। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। এবার এই যে আমি যে এখনই বললাম যে কোলয়েড দ্রবণ তোমার বিস্তার মাধ্যম, তরল, বিস্তৃত দশা, গ্যাস, তারপর কখনো বললাম কঠিন, কখনো বললাম তরল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা দুটো যদি গ্যাস হয় সেটা কিন্তু কোলয়েড দ্রবণ তৈরি করে না। কারণটা হচ্ছে অনেক সময় কোশ্চেন দেয় যে দুটো গ্যাস মিশ্রণ কখনোই কোলয়েড দ্রবণ কেন তৈরি করে না, দুটো গ্যাস মিশ্রণ কখনোই কেন কোলয়েড দ্রবণ তৈরি করে না। কারণটা হচ্ছে দুটো গ্যাস মিশ্রণ, দুটো গ্যাস যে কোনো অনুপাতে মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করে, মিশ্রণ তৈরি করতে পারে, সেজন্য এরা কোলয়েড দ্রবণ তৈরি করে না। দ্রবণ তৈরি করে না। ইমালশন বলতে কি বোঝায়? ইমালশন হচ্ছে একটা তরলের মধ্যে আর একটা তরল ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে বিস্তৃত থেকে যে মিশ্রণটা তৈরি করে, একটা তরলের মধ্যে আর একটা তরল ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে বিস্তৃত থেকে যে মিশ্রণটা তৈরি করে, এই ইমালশনে কিন্তু এই যে তরল দুটো আছে এরা কিন্তু মিশে যাবে না, এরা কিন্তু দুটো পরস্পরের মধ্যে মানে অমিশ্রণীয়, শুধুমাত্র বিস্তৃত থাকবে। এবার ইমালশন হচ্ছে মেনলি দু রকম, একটা হচ্ছে জলে তেল জাতীয় বলতে কি, এখানে জলটা হচ্ছে বিস্তার মাধ্যম, জল হচ্ছে কি বিস্তার মাধ্যম, জলে তেল জাতীয় যেটা বিস্তার মাধ্যম, আর তাহলে তেলটা হচ্ছে কি বিস্তৃত দশা। এই জলে তেল জাতীয় উদাহরণ কি হবে? দুধটা হবে জলে তেল জাতীয় ইমালশন, আর একটা কি তেলে জল জাতীয়। তাহলে তেলে জল জাতীয়তে এর উদাহরণটা হবে কি মাখন, ভ্যানিশিং ক্রিম হবে। তাহলে তেলে জল জাতীয় উদাহরণ হচ্ছে এখানে হচ্ছে তেলটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর জলটা হচ্ছে বিস্তৃত দশা। এবার এই ইমালশন নিয়ে আরও অনেক ডিটেলসে অনেক কিছু বোঝার আছে, কিন্তু ক্লাস 9-এ এই পর্যন্তই আছে। যদি তোমরা আরও ডিটেলসে অনেক ডিপে কিছু বুঝতে চাও তো আমার ক্লাস 12-এর পৃষ্ঠতলীয় রসায়ন অর্থাৎ সারফেস কেমিস্ট্রি বলে টপিক আছে, সেইখানে ঢুকবে এবং সেখানে দেখবে এই বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা, ইমালশন, সেখানে অনেক কিছু বলা আছে। তাহলে চ্যাপ্টারটা কী নাম? ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি, যদি এর থেকে ডিপে বুঝতে চাও।